আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগান কিভাবে মুম্বাইকে হারাতে পারে। তার আগে বলি যে এইভাবে তো বলা যায় না যে এটা করলেই মুম্বাইকে মোহনবাগান হারিয়ে দেবে, কিন্তু কিছু প্রসিডিওর রয়েছে, কিছু অ্যাপ্রোচ রয়েছে। এইভাবে যদি মোহনবাগান খেলে হয়তো বেটার হবে, কিন্তু সেটাও পুরোপুরি ডিপেন্ড করছে অপোনেন্ট কীরকম খেলছে। আপনি একটা স্ট্র্যাটেজি করলেন, একটা প্ল্যান করলেন, সেটা সফলভাবেই ইমপ্লিমেন্ট করলেন, কিন্তু দেখা গেল অপোনেন্ট তার থেকেও ভালো খেলে দিল, আপনার প্ল্যানকে নষ্ট করে দিল এবং আপনাকে হারিয়ে বেরিয়ে গেল। এটা হতেই পারে, কিন্তু কয়েকটা অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমত যদি মোহনবাগান টিমের আপনি বেসিক স্ট্রাকচারটা দেখেন, তাহলে মোহনবাগান টিম দুটো ফরমেশনে খেলতে পারে। একটা হচ্ছে মারাত্মক অ্যাটাকিং আর একটা হচ্ছে মারাত্মক ডিফেন্সিভ। যখন আমরা তিনজন বিদেশিকে আপফ্রন্টে খেলাচ্ছি, তখন ব্যাপারটা হয়ে যাচ্ছে আমাদের তিনজন বিদেশি কিন্তু অ্যাটাকার। ফলে অপোনেন্টের বক্সের ওপর চাপ ক্রিয়েট করাটা আমাদের কাছে খুব ইজি হয়ে যাচ্ছে। এবং বেসিক্যালি তিনটে স্ট্রাইকার একসঙ্গে অ্যাটাক করছে, তিনজনেই গোল করতে পারে, তিনজনেই স্ট্রাইকার হিসেবে খেলতে পারে, এরকম তিনজন প্লেয়ার আমাদের সামনে রয়েছে এবং অপোনেন্টকে গুঁড়িয়ে দেবো, মুড়িয়ে দেবো, এইরকম একটা মানসিকতা নিয়ে ঝড় তোলা যেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে এক্ষেত্রে আমাদের ডিফেন্সে একজন বিদেশিকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। এবং আগের কয়েকটা ম্যাচে দেখা গেছে যে অপোনেন্ট তো আর সারাক্ষণ আপনার অ্যাট্যাক সহ্য করবে আর আপনাকে ডিফেন্ড করে যাবে, সারা ম্যাচে একবারও অ্যাট্যাক করবে না, এটা তো হয় না। কিন্তু দুর্বল টিমরাও যখন অ্যাট্যাক করছে তখন কিন্তু এই ডিফেন্সে প্রবলেম দেখা যাচ্ছে। কারণ মেনলি যখন আপনি অ্যাটাকিং এই ফরমেশনটায় খেলছেন, তখন ম্যাক্সিমাম খেলাটা হচ্ছে অপোনেন্ট বক্সের কাছে এবং আপনার অ্যাটাকারদের সাহায্য করার জন্য আপনাকে পেছন থেকে প্লেয়ার আনতে হচ্ছে, কারণ অপোনেন্টের 11টা প্লেয়ারই আপনার বক্সের মধ্যে রয়েছে। এবার 11 জনের সঙ্গে 11 জনকেই তো আর কন্টেস্ট করতে নিয়ে যাওয়া যায় না, গোলকিপারও আছে তার মধ্যে একজন। ফলে দেখা যাচ্ছে দুজন কি একজন ডিফেন্ডার ছাড়া বাকি সমস্ত মোহনবাগান প্লেয়ার গিয়ে অ্যাটাকারদের সাহায্য করছে যাতে তারা কোনোভাবে গোল তুলতে পারে। এবং সেই মুহূর্তে যখন কোনো কাউন্টার অ্যাটাক উঠে আসছে, দুজন বা তিনজন কাউন্টারে এগিয়ে আসছে, তখন আমাদের ডিফেন্ডারদের পক্ষে স্পিডের কারণেই বলতে পারেন বা যে কোনো কারণেই বলতে পারেন, তাদেরকে সামলানোটা মুশকিল হয়ে যাচ্ছে এবং তারা সোজা আমাদের বক্সে ঢুকে যাচ্ছে এবং শটও নিয়ে নিচ্ছে। দ্বিতীয় যে ছকটা রয়েছে সেটা হচ্ছে পুরোপুরি ডিফেন্সিভ। সেখানে দুজন বিদেশি রয়েছে ডিফেন্সে, আপফ্রন্টের দুজন বিদেশির সঙ্গে ডিফেন্সের যে কানেকশান মাঝখানে সেটা কাটা। অনেকবার বলেছি, হাজারবার হয়তো বলে ফেলেছি। ফলে অপোনেন্ট যখনই মাঝমাঠটা দখল করে নিচ্ছে, তারা খেলাটাকে ঠেলে দিচ্ছে আমাদের হাফে। ফলে আপফ্রন্টের দুজন অ্যাটাকার যারা রয়েছে, তার মধ্যে একজন জেমি ম্যাকলারেন, সে হয়ে যাচ্ছে পুরোপুরি অকেজো, কারণ তার কোনোভাবেই কোনো খেলায় এরকম দেখা যায় না যে সে ডিফেন্স করছে, সে ডিফেন্ডারদের পাশে দাঁড়িয়ে ডিফেন্স করছে, সেটা তার খেলা নয়। ফলে সে বোকার মতো মাঝ মাঠে দাঁড়িয়ে আছে, কখন একটা বল পাবে সেটা নিয়ে সে অ্যাটাক ক্রিয়েট করবে। তার সঙ্গে যে থাকছে সে তাকে সাহায্য না করতে পেরে সে চলে আসছে ডিফেন্সকে সাহায্য করতে। ফলে অ্যাট্যাকটা অনেকটা কমে যাচ্ছে। তবে এটাও ঠিক, যখন দুজন বিদেশি ডিফেন্ডার একসঙ্গে খেলছে তখন অপোনেন্টের পক্ষে স্কোর করাটাও মুশকিল হয়ে যাচ্ছে। এবং এই ফর্মুলাটা তখনই কাজে লাগছে যখন আমি জানি যে আমার অপোনেন্টকে আমি হারাতে পারবো না, আমার অপোনেন্ট মারাত্মক স্ট্রং। মোহনবাগানের ক্ষেত্রে সেই ফ্যাক্টরটা অন্তত আইএসএলে কাজ করছে না। এই ফ্যাক্টরটা মলিনা তৈরি করেছিলেন বা এই কম্বিনেশনটা মলিনা তৈরি করেছিলেন মেনলি এএফসি কাপকে মাথায় রেখে, কারণ এএফসি কাপে যে টিমই আসবে সেই টিম আমাদের থেকে স্ট্রং হবে। তো আমাদের ডিফেন্সটাকে মারাত্মক স্ট্রং করে সেই টিমটাকে আটকে দিয়ে যদি আমরা কোনোভাবে 1 পয়েন্ট নিয়ে আসতে পারি, ফলে এই কম্বিনেশনটায় খেললে ড্র হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। কিন্তু যে ধরনের প্লেয়াররা অ্যাটাকিংয়ে দুজন রয়েছে বা বাকি প্লেয়াররাও রয়েছে এবং আইএসএল এর বাকি টিমগুলোর যা কোয়ালিটি আছে, তাতে এখান থেকেও আমরা গোল পেয়ে ম্যাচ বার করতে পারি। আমাদের ডিফেন্স একদম লক, একটাও গোল খাবো না, তো আমাদের অ্যাটাকাররা মেরে কেটে যদি একটা গোল করে দেয় ম্যাচ আমাদের। কিন্তু লাস্ট ম্যাচে দেখা গেছে সেটা আমাদের অ্যাটাকাররা করতে পারেনি বেঙ্গালুরুর বিরুদ্ধে, এবং একদম যেটা এক্সপেক্টেড রেজাল্ট সেটাই হয়েছে ড্র। এবার আপনাকে এই দুটো কম্বিনেশনটাকে মিলিয়ে মিশিয়ে খেলাতে হবে। এবার আপনারা বলতে পারেন কি সাহালকে খেলানো হলো কি কিয়ানকে খেলানো হলো, সেটা পরের বিষয়, আমি বেসিক স্ট্রাকচার নিয়ে কথা বলছি। এবার মুম্বাইয়ের বিরুদ্ধে যদি আমরা অ্যাটাকিং শুরু করি, একদম প্রথম থেকে ঝড় তুললাম তিনটে বিদেশি আপফ্রন্টে এবং মুম্বাইয়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম, গোল তুলে নিলাম এবং তারপরে গোল, মোটামুটি দুটো গোল হয়ে যাওয়ার পর আমরা ডিফেন্সিভ অ্যাপ্রোচে চলে গেলাম, দুটো ডিফেন্ডারকে নামিয়ে ডিফেন্সটা লক করে ম্যাচটা বার করলাম। এটা একটা অ্যাপ্রোচ হতে পারে, কিন্তু এর একটা প্রবলেম আছে। যদি আপনি আপনার অ্যাটাকিং ফোর্স দিয়ে মুম্বাইয়ের ডিফেন্স ভাঙতে না পারেন
এবং দেখা যায় যে মুম্বাই উল্টে একটা বা দুটো গোল করে দিল, তখন আপনার কাছে অল্টারনেটিভ অ্যাপ্রোচ কি? অল্টারনেটিভ অ্যাপ্রোচ হচ্ছে ডিফেন্সটাকে নামিয়ে দেওয়া। ডিফেন্সটাকে নামিয়ে দিলে আর কি হবে? গোল হওয়ার সম্ভাবনাটাও কমে যাবে, আপনি আর ম্যাচ বার করতে পারবেন না তখন। তো আপনাকে কোনোভাবেই আর ফরমেশন চেঞ্জ করা যাবে না, ওই অ্যাটাকিং ফরমেশনেই খেলে যেতে হবে। যদি মুম্বাই দুটো গোল করে, আমরা যদি 3টে গোল করতে পারি, করে তাদেরকে হারাতে পারি, এরকম একটা মানসিকতা নিয়ে খেলতে হবে। অথবা এটা করা যায়, আমরা ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে শুরু করলাম, মুম্বাইকে আটকানোর চেষ্টা করলাম একদম 60-70 মিনিট পর্যন্ত, যতক্ষণ না মুম্বাইয়ের প্লেয়াররা ক্লান্ত হয়ে যাচ্ছে অ্যাটাক করতে করতে। এবং যেই মুহূর্তে মুম্বাইয়ের প্লেয়াররা একটু স্লো হচ্ছে, তখন আমরা আমাদের অ্যাটাকিং ফরমেশন নামিয়ে দিচ্ছি। অথবা মুম্বাই যদি আমাদের ডিফেন্সটাকে ভেঙে দিয়েও দুটো একটা গোল করে দেয়, তখন আমরা চেঞ্জ করে অ্যাটাকিং ফরমেশন নামিয়ে সেই গোলটা শোধ করে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, যখন আপনি শেষের দিকে 3টে অ্যাটাকার ইউজ করবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে তাদের মধ্যে দুজন কিন্তু অলরেডি প্রথম থেকে খেলে যাচ্ছে, 70 মিনিট খেলে ফেলেছে, ফলে তারা আস্তে আস্তে কিন্তু ক্লান্ত হয়ে গেছে। ফলে প্রথম থেকে 3জন নামানোর যে একটা ঝাঁজ আক্রমণের, সেই ঝাঁজটা 70 মিনিট পরে আপনি দুজন তো অ্যাটাকার খেলছেন, একটা প্লেয়ারকে যোগ করে দেওয়ার ফলে সেই ঝাঁজটা কখনোই পাবেন না। তাই দুটো স্ট্রাকচারের ক্ষেত্রে কিছু প্রবলেমও আছে, কিছু অ্যাডভান্টেজও আছে। এবার গতবারের মলিনার মোহনবাগানের সঙ্গে মুম্বাইয়ের যে খেলাগুলো হয়েছিল, তার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি মুম্বাই কিন্তু দুবারই আমাদের ডিফেন্স ভেঙে গোল করেছিল। এবং একটা ম্যাচ এমন ছিল যেখানে আমরা দুটো গোলে এগিয়ে যাই ফার্স্ট হাফে, কিন্তু সেকেন্ড হাফে মুম্বাই দুটো গোল শোধ করে দেয়। তো আমার ব্যক্তিগত ধারণা এবং আমার এতদিনের খেলা দেখে মনে হয়েছে যে ডিফেন্সিভ অ্যাপ্রোচে কিন্তু মুম্বাইকে আটকানো সম্ভব নয়। সেই ডিফেন্সে আমাদের দুজন বিদেশি থাকলেও সেই ডিফেন্স মুম্বাই ভাঙতে পারে। এবং ডিফেন্সিভ অ্যাপ্রোচে আপনি তো পরে গোল শোধ করার অপশানও আপনার কাছে অনেকটা কমে যাবে। তবুও বলবো যে প্রথমে যদি ডিফেন্সিভ খেলানো যায় এবং ঠিক সময় মতো যদি সেটাকে অ্যাটাকিংয়ে কনভার্ট করে দেওয়া যায়, বা আমরা গোল খাওয়ার পর বা গোল খেয়ে গেলে তারপর কনভার্ট করে দেওয়া যায়, তাহলে সেটা একটা অপশান হতে পারে। অথবা প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাটাকিং খেলে যাওয়া, যে মুম্বাই যটা গোল করবে আমাকে তার বেশি গোল করতে হবে, এই মানসিকতা নিয়ে ফার্স্ট টু লাস্ট খেলে যাওয়া। এখন লোবেরা অনেক বিশেষজ্ঞ কোচ, আমার থেকে হাজার কেন লক্ষ গুণ ভালো তিনি বোঝেন ফুটবলটাকে। তো আশা করি তিনিও এই বিষয়গুলো নিয়ে ভেবেছেন, ভাবনা চিন্তা করছেন, এবং তিনি তার ফুটবল বুদ্ধি দিয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন বলেই আমার ধারণা। এবার মোহনবাগান টিমের মধ্যে দুটো সমস্যা দেখা গেছে, একটা হচ্ছে রবসান রবিনোর চোট, আর একটা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেসের চোট। এবার যে খবরটা পাওয়া যাচ্ছে, রবসান কিন্তু সুস্থ হয়ে গেছে, কারণ চোট সেরকম গুরুতর ছিল না, কিন্তু ব্যথা হালকা ছিল। তো টিম ম্যানেজমেন্ট কোনো রকম রিস্ক নেয়নি, তাকে রেস্ট দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে মুম্বাই ম্যাচে তাকে পাওয়া যাবে। অ্যালবার্টোর চোট নিয়ে সেরকম কোনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। যেটুকু জানা গেছে চোট সেরকম গুরুতর নয়, তাকে প্র্যাকটিসেই রেস্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাকে প্র্যাকটিস করানো সেইভাবে হচ্ছে না, কারণ চোট যদি বাই চান্স বেড়ে যায় তবে অ্যালবার্টোরও খেলার একটা সম্ভাবনা রয়েছে। একদমই এরকম নয় যে অ্যালবার্টো কোনোভাবেই খেলতে পারবে না, কিন্তু সেটাও ডিপেন্ড করছে লোবেরার ওপর। লোবেরা কি রিস্ক নেবেন অ্যালবার্টোকে খেলানোর, নাকি এই ম্যাচটা তিনি তাকে রেস্ট দেবেন। কিন্তু অ্যালবার্টো না থাকলে টিমের ওপর একটা এফেক্ট পড়বে। আর এবারের সিজনে হচ্ছে মুশকিল, পরেরটা আপনার জামশেদপুর ম্যাচ আছে, অ্যাওয়ে ম্যাচ আছে, খুব ইম্পর্টেন্ট ম্যাচ, কিন্তু তার জন্য যদি আগের ম্যাচটা কোনোভাবে হেরে যাই বা পয়েন্ট লুজ করি, সেটাও প্রবলেমে পড়বো। তো ওইভাবে করা যাবে না যে পরের ম্যাচটা আমার বেশি ইম্পর্টেন্ট, এটা নয়, এরম ব্যাপার এবছর নেই। এবছর সবকটা ম্যাচই ইম্পর্টেন্ট। অন্তত আগামী যে কয়েকটা ম্যাচ রয়েছে মোহনবাগানের, সেগুলো মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। কোনো দুর্বল টিমের সঙ্গে কোনো সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আগামী 3টে ম্যাচে নেই। তো ফলে খেলতে পারলে তাকে খেলাতে হবে, রেস্ট দেওয়ার জায়গাটাও খুব কমে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি মুম্বাইয়ের বিরুদ্ধে মোহনবাগান যে পসিবল স্ট্র্যাটেজিগুলো নিতে পারে সেইগুলো। এছাড়াও নিতে পারে, কারণ লোবেরার মতো কোচ রয়েছেন, তিনি নতুন কিছু ভাবনা চিন্তা করতে পারেন, নতুনভাবে কিছু একটা প্ল্যানিং করতে পারেন, 3 ব্যাক সিস্টেমে চলে যেতে পারেন, অনেক কিছু করতে পারেন। সেটা পুরোপুরি তার ওপর ডিপেন্ড করছে, এবং তার নলেজ এবং অভিজ্ঞতা প্রচুর রয়েছে। তো দেখা যাক কি হয়। আলটিমেট রেজাল্টটা তো কালকে সন্ধ্যে 7:30টার ম্যাচের পরেই জানতে পারবো আমরা। তার আগে তো যা হবে সেটা সবটাই প্রেডিকশান। তো দেখা যাক কি হয়। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।